হসপিটালের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলব নতুন একটা প্রসঙ্গ নিয়ে এবং এই প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। এর পূর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলব যে বর্তমান সময়ে বাংলাদেশের নাগরিক শ্রেণীর মধ্যে যারা একটু সচেতন কিংবা লেখালেখি করে সোশ্যাল মিডিয়াতে কিংবা যারা বিভিন্ন ধরনের আন্দোলনে একটা স্টেক হোল্ডারের ভূমিকা রেখেছে, তারা কিন্তু এখন এসে যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশের মোটা দাগে যে ধরনের সমস্যাগুলো প্রচলিত রয়েছে কিন্তু সেই সমস্যাগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ না করে তারা সমালোচনা করছে কিংবা ব্লেম দিচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলকে। বিশেষ করে কখনো বিএনপি, কখনো বাংলাদেশ জামাত ইসলামী কিংবা বাংলাদেশ জামাত ইসলামীর ৭১ এর ভূমিকা নিয়ে কথা বলছে। এবং সেই পূর্ণ ইস্যুগুলোকে সামনে এনে বাংলাদেশের জনমনে এক ধরনের অস্বস্তি, সমালোচনা এবং নানা ধরনের বিদ্রূপের সৃষ্টি করছে। আমরা কথা বলবো সেই ইস্যু নিয়ে যে বাংলাদেশের আসলে মোটা দাগে যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে বাজার ব্যবস্থা, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং জননিরাপত্তাহীনতা। এই ইস্যুগুলোকে নিয়ে ব্যাপকভাবে ঐক্যবদ্ধভাবে কেন আমরা কথা বলতে পারি না, কেন আমরা আন্দোলন করতে পারি না এবং সরকারকে সাপোর্ট করে শক্তি জুগিয়ে কেন এই সমস্যাগুলোকে আমরা আল্টিমেটাম দিয়ে সলভ করতে পারছি না। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আমার দর্শক যারা রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব যে এই ইস্যুগুলোকে নিয়ে আপনারাও কথা বলবেন, চিন্তা করবেন এবং এগুলোর আলোচনা ছড়িয়ে দেবেন। তো শুরু করা যাক। আচ্ছা, আমরা যদি এখন কোনো একটা রাজনৈতিক দলকে পরিবর্তিত পরিস্থিতিতে ব্লেম দেওয়া শুরু করি তার পূর্বে ভুল ত্রুটি নিয়ে, তাহলে কি আসলে আদৌ আমাদের মূল সমস্যাগুলোর সমাধান হবে কিনা? এটা একটা বিষয়। অনেকে বলবেন যে হ্যাঁ, তাদেরও সমালোচনা থাকা উচিত এবং তাদের ভুল ত্রুটিগুলো যদি সমালোচনা না করা হয়, তাহলে তাদের মধ্যে সংস্কার আসবে না। সংস্কারের চিন্তা আসবে না। হ্যাঁ, এই কথা অনেকাংশে যৌক্তিক। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের যে সমাজ সংস্কৃতি, সেখানে আমাদের আসলে জনজীবনের ইস্যুগুলোকে অতি দ্রুত সলভ করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য একটা নিয়ামক স্বরূপ। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবহার করে আমাদের সামাজিক ইস্যুগুলোকে অনেকাংশেই সমাধান করতে পারি কিংবা এটাকে কমিয়ে আনতে পারি। সেটা করার জন্য কি করতে হবে? সেটা করার জন্য ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আপনারা ফ্যাসিবাদী শক্তির নিষিদ্ধকরণ কিংবা তাদের কার্যক্রম নিষিদ্ধকরণ কিংবা দল হিসেবে তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে আন্দোলন করতে পেরেছেন বা আমরা সবাই সাপোর্ট করেছি, সেটা যেভাবে সম্ভব হয়েছে ঠিক তদ্রূপভাবে এটাও সম্ভব হওয়া প্রয়োজন যে বাংলাদেশের যে অনিয়মগুলো রয়েছে, যে সিন্ডিকেট রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে ধরনের বিশৃঙ্খলা রয়েছে, সেই ইস্যুগুলোকে নিয়ে আমরা গভীর বিশ্লেষণ করার মাধ্যমে কিন্তু একটা সমাধানে আসা প্রয়োজন এবং এগুলো যত বেশি আমরা আলোচনা করব তত বেশি এটা একটা পরিস্থিতি সৃষ্টি হবে, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কিন্তু বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিতে পারবো। আমি মনে করি যে বর্তমান সরকারের একটা সুযোগ রয়েছে যে তারা জনগণকে সাথে নিয়ে চাইলে কিন্তু চাঁদাবাজি, দুর্নীতি এবং অনিয়ম, বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা এগুলো কিন্তু একেবারে ঠেকিয়ে দিতে পারে এবং এগুলো একেবারে দূর করে দিতে পারে। সে একটা সুযোগ তৈরি হয়েছে। এখন এসে যারা যে সকল তরুণ বুদ্ধিজীবী যারা রয়েছেন, যারা লেখালেখি করছেন, পর্যালোচনা, সমালোচনা করছেন, তারা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ব্লেম দেওয়ার জায়গা থেকে ফিরে এসে আমাদের সামাজিক সমস্যাগুলো, আমাদের জাতীয় জীবনের সমস্যাগুলো নিয়ে তাদের ব্যাপকভাবে আলোচনা, লেখালেখি করা উচিত এবং সেই লেখালেখিটা হলে পরে আমাদের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা চাপ থাকবে এবং তারা অতি দ্রুত আমাদের এই জাতীয় সমস্যাগুলোকে সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিতে পারবে এবং এটা খুব বেশি প্রয়োজন। এজন্য প্রয়োজন কারণ আমরা যে ধরনের আগামীর বাংলাদেশ প্রত্যাশা করছি, সে প্রত্যাশা কিন্তু রাজনৈতিক দলগুলো দিয়ে পূরণ হবে না। বরং আমাদের নাগরিকদের মধ্য থেকে যারা অনিয়মের সাথে জড়িত, যারা অন্যায়ের সাথে জড়িত, যারা বিশৃঙ্খলার সাথে জড়িত, যারা চাঁদাবাজি কিংবা জনজীবন বিপর্যস্ত করার কাজে লিপ্ত, তাদেরকে কিন্তু আমরা যদি বের করে আনতে পারি এবং তাদেরকে যদি আমরা সংশোধনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই সমাজের, এই রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভব। এটা রাজনৈতিক দলগুলো পলিসি মেকিং এ কাজ করতে পারে, ভূমিকা রাখতে পারে, এটা সত্য। কিন্তু এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে কিন্তু আমরা বাধ্য করতে পারি কিংবা চাপে রাখতে পারি যে আমাদের ইস্যুগুলো কিভাবে অতি দ্রুত সলভ করতে হবে।
যেভাবে বিভিন্ন ধরনের কমিশন গঠন করা হয়েছে, কমিশনগুলোর উদ্দেশ্যই হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা। কিন্তু শুধুমাত্র কমিশন গঠন করলে হবে না। এটা আপামর জনগণের দ্বারা হতে হবে। এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য দলমত নির্বিশেষে বিএনপি ছাড়া অন্যান্য সকল রাজনৈতিক দল সংগঠন একসাথ হয়ে রাজপথে নেমেছিল, বসেছিল, আল্টিমেটাম দিয়েছিল, এই ইস্যুর সমাধান হতেই হবে। ঠিক তদ্রুপভাবে এক হয়ে এভাবে রাস্তায় নামতে হবে এবং এই যে বাজারের যে অনিয়ম কিংবা বাজার দরের যে ঊর্ধ্বগতি কিংবা মুদ্রাস্ফীতি কিংবা ব্যাংকিং সেক্টরের যে অনিয়ম, এই সকল ইস্যুতেই কিন্তু এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে পারলেই আমাদের রাষ্ট্রের এই সমস্যাগুলো কিন্তু চিরতরে স্থায়ীভাবে সমাধান দেওয়া সম্ভব এবং এ থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু আমরা সেটা করছি না। আমরা সোশ্যাল মিডিয়াতে শুধু একজন আরেকজনের পেছনে লেগে আছি। অমুকে এটা করছে, তমুকে এটা করছে, এ এটা করলো, ও ওটা নিয়ে গেল, এ এটা ভুল হয়েছিল, ওর ওটা সঠিক ছিল। এই যে নানান ধরনের যে আহ, মানে এটাকে বকওয়াজ বলবো, এই ধরনের বকওয়াজ আমাদের সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে, যার ফলে আমরা আমাদের জাতীয় ইস্যুগুলো, জাতীয় সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছি না এবং এগুলোকে সামনে আনছি না, এগুলোকে আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি না। এবং কোথাও দেখা যাচ্ছে যে মব অ্যাটাকের শিকার হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলা হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে যে কোনো একজন মা বোনকে নির্যাতন করা হচ্ছে, ধর্ষণের মতো মারাত্মক জঘন্য ঘটনা ঘটছে এবং এইগুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এবং এগুলোকে যদি সামাজিক ইস্যু, এগুলোকে যদি জাতীয় ইস্যু হিসেবে আমরা নিয়ে আসতে পারি এবং যদি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারি এবং সরকারকে বাধ্য করতে পারি আলটিমেটাম দিয়ে যে এই সমস্যার সমাধান আগামী 3 দিনের মধ্যে আমরা দেখতে চাই, এটাকে স্থায়ীভাবে সমাধান করা সম্ভব। প্রতিটা উপজেলা পর্যায়ে, প্রতিটা ইউনিয়ন পর্যায়ে যদি বিভিন্ন ধরনের কমিটি গঠন করে দেওয়া হয় এবং এদেরকে যদি সাপোর্ট করা হয়, শক্তি যোগানো হয় এবং সাধারণ নাগরিক যদি তাদের পক্ষে থাকে, তাহলে আমাদের এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার কোনো ব্যাপারই না, বরং এটা রাতারাতি আমাদের পুরো দেশকে একেবারে ভিন্ন জায়গায়, ভিন্ন রূপে নিয়ে যাওয়া সম্ভব। এজন্য আমাদের কথা বলতে হবে। এজন্য জামাত ইসলামের ৭১-এর ভূমিকা, তারপরে ছাত্র শিবিরের ভূমিকা, এ মাপ চাইতে হবে, ও এটা করতে হবে, সেটা করতে হবে। এই যে এসব তেনাপেচানি যে বিষয়টা, ব্যাপারটা বা ইতিহাসের পূর্ব দিকে গিয়ে সেগুলোকে আবারও সামনে নিয়ে আসা, বারবার সে মানে একই ধরনের তেনাপেচানো কাজকারবারগুলো আমাদের সমাজে যেভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, বিশেষ করে অনেক বুদ্ধিজীবী যারা এখন তৈরি হয়েছেন, তাদের দ্বারা যে কাজগুলো হচ্ছে, এগুলো আমার মনে হয় আমাদের বাংলাদেশকে সঠিক পথ দেখাবে না, বরং একটা বিভাজন তৈরি করবে, একে অন্যের প্রতি বিদ্বেষ তৈরি করবে, হিংসা, ঘৃণা, ক্ষোভ তৈরি করবে এবং আমাদের ঐক্য বিনষ্ট করবে। কাজেই আমাদের উচিত হচ্ছে কি, আমাদের ধরে ধরে আমাদের সমস্যাগুলো সমাধান করা। আমি আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে, দেখেন, আমাদের যে উৎপাদন হয়, সেটা কৃষি উৎপাদন হোক অথবা সেটা ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন হোক, সেই উৎপাদনের একেবারে ইনিশিয়াল পর্যায়ে, কৃষক পর্যায়ে যদি আমরা ধরি, তিনি আসলে কতটুকু মুনাফা ভোগ করেন কোনো একটা পণ্যের, যে ভোক্তা পর্যায়ে যে দাম ধরা হয়, সেখান থেকে ওই কৃষক আসলে কতটুকু মুনাফার অংশের কতটুকু তিনি আসলে ভোগ করেন, সেটা আসলে আমাদের ঘাটাঘাটি করে, গবেষণা করে, বিশ্লেষণ করে বের করতে হবে। এবং সেটা থেকে আসলে কোনো একটা সাপ্লাই চেইনের কোন অংশের সিন্ডিকেট কিংবা মধ্যস্বত্বভোগী, সে মুনাফার কত অংশ সে আসলে এখান থেকে হাতিয়ে নিচ্ছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। খেয়াল করেন, উৎপাদক যদি মুনাফার একটা বড় অংশ পায়, তাহলে সে পুনরায় উৎপাদন করতে পারবে বা কিংবা পুনঃ উৎপাদনে সে নিয়োগ করতে পারবে। কিন্তু সেটা যদি মধ্যস্বত্বভোগী অন্য কেউ, যারা উৎপাদনের সাথে জড়িত না, তারা যদি নিজেদের পকেটে হাতিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের পুরো সাপ্লাই সিস্টেমটা কলাপস করবে এবং কোনো একটা পণ্যের দাম একটা পর্যায়ে গেলে সেখান থেকে আর সেটাকে টেনে নিচে নেমে আনা কোনোভাবেই সম্ভব হবে না। ফলে দেখা যায় যে গত ৮-১০ বছর থেকে আমাদের দেশে গরুর মাংসের কেজি হচ্ছে ৮০০, ৯০০, ১,০০০ টাকা করে বিক্রি হচ্ছে। আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারছি না কোনোভাবে। যদিও গরুর দাম কমানো হয়, কৃষক কম দামে গরু বিক্রি করছে, কিংবা যে একটা পশুপালনের জন্য যে অন্যান্য উপাদান উপকরণের প্রয়োজন, সেগুলোর দাম যদিও কমানো হচ্ছে, সেগুলো থেকে ট্যাক্স যদিও অব্যাহতি দেওয়া হচ্ছে, তারপরও কিন্তু আমরা ওই যে চূড়ান্ত যে ভোগ্যপণ্য, সেটার মধ্যে কিন্তু আমরা দাম কমাতে পারছি না। যে মাছের দাম,
গত ৭-৮ বছর ১০ বছর ধরে যে কেজিতে যে দাম ছিল এখনো কিন্তু সেরকমই রয়েছে। উৎপাদন বাড়লেও আমাদের এখানে কিন্তু দাম আমরা কমাতে পারছি না। তার নিশ্চয়ই এই সাপ্লাই চেইনের কোনো একটা মধ্যস্বত্বভোগী রয়েছে যে মুনাফার একটা বড় অংশ তার নিজের পকেটে হাতিয়ে নিচ্ছে এবং সে কোটিপতি হচ্ছে, সে লাখপতি হচ্ছে, সে বিদেশে বাড়ি-গাড়ি করছে, সে দেশের মধ্যে রাজধানীতে ফ্ল্যাট কিনছে, সে মানে অন্যান্য জায়গার মধ্যে সে বিনিয়োগ করছে। কিন্তু তার আসলে ওই পণ্য, যে পণ্য দিয়ে সে ব্যবসা করছে, প্রফিট করছে, সেই পণ্যের উৎপাদনে তার কন্ট্রিবিউশন সে রাখছে না। তাহলে যদি আমাদের অর্থনৈতিক সিস্টেমটা এই হয়, তাহলে আগামী দিনের অবস্থাটা কি হবে? আগামী দিনে উত্তরোত্তর আমরা কিন্তু মুদ্রাস্ফীতির দিকে যেতে হবে। আমাদের কিন্তু ইনফ্লেশন বাড়বে, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে এবং এটা থেকে আমরা কোনোভাবেই পিছনে আসতে পারবো না। আমাদেরকে এগিয়ে যেতে হবে, সামনের দিকে যেতে হবে। অর্থাৎ জনদুর্ভোগ বাড়তেই থাকবে। এইটা আমাদের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে এটা আরো বড় আকারে ধারণ করবে। তো কাজেই এগুলো নিয়ে কেন কথা হচ্ছে না? এই সমস্যাগুলো নিয়ে কেন জাতীয়ভাবে এক হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারছি না? আমরা কেন এটাকে জনদাবিতে রূপান্তর করতে পারছি না যে না, কৃষকের ন্যায্য মূল্য যাতে সে পায়। কৃষক যে পণ্য উৎপাদন করছে সেটার ন্যায্য মূল্য যদি তার পাওনার থাকার অবশ্যই কথা এবং সেই পাওনাটা যদি তার পকেটে যায়, তাহলে আমাদের আসলে দশের মুক্তি, আমাদের সামগ্রিক অর্থনীতির অগ্রগতি। তাহলে আমাদের আসলে এই সময়ে কোন বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন সেটা নিশ্চয়ই আমার দর্শক যারা রয়েছেন তারা বুঝতে পেরেছেন এবং আমরা আশা করব যে আমি যতটা না আপনাদেরকে বোঝাতে পেরেছি তার চেয়েও সুন্দরভাবে আপনারা আপনাদের যে পরিসর রয়েছে, যে জায়গা থেকে আমাকে দেখছেন, তারা সেই জায়গা থেকে একটু চিন্তা ভাবনা করে সেটা নিয়ে একটু কাজ করবেন। আমরা সবাই মিলে এক হয়ে যদি দেশের জন্য কাজ করি তাহলেই দেশের পরিবর্তন আনা সম্ভব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।